শুভ সকাল। আশা করি সবাই তোমরা ভালো আছো। আজ তোমাদের আমি নিউমেরিক্যাল প্রবলেমস অন ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স এই অধ্যায়ে সেট টু করবো। খুবই বড় অঙ্কগুলো করাবো, আর কোনো অঙ্ক না পারলে আমাকে কমেন্টস করবে। আমি অনেক ব্যস্ত থাকি, তো সময় বের করে কমেন্টস উত্তর দেওয়ার চেষ্টা করবো। তো শুরু করা যাক সেট টুর প্রথম অঙ্ক দিয়ে। তো একই নিয়ম প্রতিবারে বলি, আবার বলছি যে অঙ্কগুলো পড়ে ডাটাগুলো খাতায় নোট করবে। আর কোনো জটিল একক রাশি, কোনো রাশি যদি রাশির এককটা জটিল একক হয়, সেই এককটা সিজিএস বা এসআই যে পদ্ধতি থাকে সেই পদ্ধতিতে অঙ্কটা করতে হবে। কেমন? তো প্রথমে যে অঙ্কটা করছি সেটা হচ্ছে, তোমার বইটা কাছে নাও। সেট টু প্রথম অঙ্কটা দিয়ে শুরু করি। দুয়ারি মজুমদার মাইতি ছায়া প্রকাশনী বইটা কাছে নিয়ে অঙ্কটা দেখো। বলছে যে শিলাপিণ্ডের টেম্পারেচার 0°C এবং যা প্রাথমিক অবস্থায় স্থির আছে তার কত মিটার উচ্চতা থেকে নিচে পড়ে ভূমিতে আঘাত করলে তার 1/60 গলে যাবে। বায়ুর বাধা উপেক্ষা করো এবং ধরে নাও যে সারাউন্ডিংস টেম্পারেচার 0°C এবং শিলাখণ্ডটি যখন ভূমিতে আঘাত করে তখন এতে সঞ্চিত শক্তির মাত্র 1/5 ভাগ তাপে পরিণত হয়। এখানে বলছে কত মিটার হাইট থেকে। তো একটু বলে দিই, যখন শিলাপিণ্ড মানে বরফ মানে এরকম ব্যাপার থাকবে, বরফ বা জল এরকম কোনো অঙ্ক থাকে, তো সেই অঙ্কটা আমরা সেখানে আপেক্ষিক তাপের ব্যাপার থাকতে পারে বা লীন তাপের ব্যাপার থাকতে পারে। সেক্ষেত্রে অঙ্কটাকে আমরা বা এখানে যে লাগবে মানে জুল কনস্ট্যান্ট, তো এই অঙ্কগুলো সিজিএস পদ্ধতি। ওকে, তো কত মিটার চেয়েছে আমরা প্রথমে মিটার লিখব না, প্রথমে সেন্টিমিটার বের করবো, তারপর তাকে মিটারকে কনভার্ট করবো। কেমন? তো ধরা যাক এখানে ধরে নাও নির্ণয় উচ্চতা হচ্ছে মনে করো 8 সেন্টিমিটার। কেমন? 8 সেন্টিমিটার। আর শিলাপিণ্ডে ভর দেওয়া নেই, তো ভর ধরে নিবে এম গ্রাম। কেমন? ভর এম গ্রাম, শিলাপিণ্ডের ভর ধরে নিবে। দেখো এই শিলাপিণ্ড মানে বরফ ধর, এটা যখন এইচ হাইট থেকে পড়বে কৃতকার্য কত হবে? কৃতকার্য ডব্লিউ সমান এম জি এইচ। ওকে, কার্য হবে কৃতকার্য ওয়ার্ক ডান, কৃতকার্য ডব্লিউ সমান এম জি এইচ। দেয়ারফর উৎপন্ন তাপ কত হবে? উৎপন্ন তাপ হবে কত? ডব্লিউ বাই জে মানে এম জি এইচ বাই জে। আর এখানে শর্তানুযায়ী এখানে হচ্ছে কার্যকর তাপ। কার্যকর তাপ হচ্ছে কিন্তু কার্যকর তাপ যদি আমরা এইচ ধরি, এটা কিন্তু পুরো তাপ শক্তির মানে 100% কার্যকর হচ্ছে না, মানে সঞ্চিত শক্তির 1/5 ভাগ তাপে রূপান্তরিত, 1/5 ভাগ। তাহলে কার্যকর তাপ হচ্ছে 1/5 ইন্টু দিস মানে এম জি এইচ বাই জে ইন্টু 1/5। কেমন? 1 নম্বর। এবার যখন শিলাপিণ্ডটার 1/60 গলে যায়, তাহলে সেক্ষেত্রে লীন তাপ, তাহলে লীন তাপ হবে কত না, এখানে লীন তাপ বলছে শিলাপিণ্ডটির 1/60, তাহলে শিলাপিণ্ডটির 1/60 মানে মানে ভর এম তার 1/60 মানে এম বাই 60, 1/60 গলে যাওয়ার জন্য প্রয়োজনীয় তাপ কত হবে না, H ইকুয়াল টু হবে m বাই 60 ইন্টু m, মানে এখানে 1/60 ইন্টু m এর 1/60, তাহলে 1/60 ইন্টু m। ওকে, 1/60 করে যাওয়ার জন্য তাহলে এখন অবভিয়াসলি এই দুটো সমান করে দেব। দেয়ারফর কি হবে এম জি এইচ বাই জে ইন্টু 1/5, এটা হবে 1/60 ইন্টু এম এ। এবার এম দুপাশে ক্যান্সেল হয়ে গেল, তাহলে আমার দরকার ছিল এইচ ইকুয়াল কত হবে 5 জে এল বাই 60 জি। তাহলে 5 যেটা সিজিএস এ বসাবে 4.2/7, লীন তাপ বরফের 80
আর 60 জি হচ্ছে 980। তাহলে এটা ক্যালকুলেশন করে দেখবে এইচ আসবে 2857 সেন্টিমিটার। একে মিটারে কনভার্ট করতে বলেছে, তাহলে মিটারে কনভার্ট করে এই পয়েন্টের দু ঘর চলে আসবে 2857.1428 মিটার। তাহলে এত মিটার বলতে পারো যে 1857 মিটার হাইট থেকে পড়লে তার 1/5 গলে যাবে। কেমন? সরি, মানে 1/60 গলে যাবে, মানে 1857 মিটার হাইট থেকে পড়লে তার 1/60 গলে যাবে। এই ছিল 1 দাগে। তারপর যে অঙ্কটা করছি সেটা দেখো, সেটা হচ্ছে 3 দাগের অঙ্ক। ভালো অঙ্ক, পরীক্ষায় আসে 3 অঙ্ক। বলছে 400 মিটার উঁচু জলপ্রপাতের শীর্ষদেশ এবং পাদদেশের উষ্ণতার পার্থক্য কত হবে যদি উৎপন্ন তাপের 80% জলে আবদ্ধ থাকে? কেমন? 3 দাগের অঙ্ক, খুব ভালো অঙ্ক। দেখো তো জলপ্রপাত থেকে জল পড়ছে, তো সেই জলের ভর ধরে নেব এম, হাইট এইচ, তার কৃতকার্য W সমান mgh, উৎপন্ন তাপ হচ্ছে mgh/J। তাহলে এরকম আমাদের চলবে এখানে। তো 3 দাগে তো ধরা যাক উৎপন্ন তাপ হচ্ছে mgh/J, আবার h হয় mst। কি বের করতে হবে? উষ্ণতার পার্থক্য। জলপ্রপাতের তলদেশ এবং শীর্ষদেশের উষ্ণতার পার্থক্য ধরে নেবে কত? T ডিগ্রি সেলসিয়াস। ওকে, 3 দাগে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। ধরা যাক উষ্ণতার পার্থক্য কত হচ্ছে? T ডিগ্রি সেলসিয়াস। আর জলের ভর কত ধরবে? m গ্রাম। হাইট দেওয়া আছে কত? 400 মিটার, কিন্তু এটা সেন্টিমিটার করে দেবে। যখন জলের অঙ্ক থাকবে তখন জলের আপেক্ষিক তাপ লাগবে, তখন অঙ্কটা অবশ্যই সিজিএস বইতে করতে হবে। কেমন? তাহলে কৃতকার্য কত হবে? কৃতকার্য বলো কত হয়? W সমান mgh। উৎপন্ন তাপ কত হবে? H সমান mgh/J। এখানে উৎপন্ন তাপ হচ্ছে mgh/J। therefore উৎপন্ন তাপ হচ্ছে mgh/J। শর্তানুযায়ী কি বলছে? কার্যকর তাপ হচ্ছে H mgh/J ইনটু কি বলেছে? পুরো তাপের 100%, কিন্তু বলছে উৎপন্ন তাপের 80% জলে আবদ্ধ থাকে। মানে 100%-এর মধ্যে 80% তাপ জলের টেম্পারেচার বাড়ায়, বাকি 20% পরিবেশে বিনষ্ট হয়। কেমন? তাহলে এটা এইভাবে 80% লিখে দিতে হবে। ওকে, আবার জলের টেম্পারেচার যদি বৃদ্ধি T হয় তাহলে H আমরা কি জানি? mst। এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে দুটো সমান করে দিব। therefore কি হবে? mst সমান mgh/J ইনটু 80%। কেমন? আর এখান থেকে T পেয়ে যাবো। T কত হবে? mm ক্যান্সেল হয়ে গেল, 20 4 80, 20 5 100, তাহলে gh ইনটু 4gh/5js। কেমন? 4gh/5js। তাহলে 4g বসাবে, h 400 ইনটু 100, আর j মানে 5, j মানে কত? 4.2 ইনটু 10⁻⁷। s হচ্ছে 1, তাহলে t ইকুয়াল টু এটা ক্যালকুলেশন আসবে 0.747 ডিগ্রি সেলসিয়াস। ওকে, 0.747 ডিগ্রি সেলসিয়াস এটা অ্যান্সারটা আসবে। এটা ছিল 3 দাগে। ওকে, তারপর যে অঙ্কটা করবো আমি তোমাদের, খুব ভালো অঙ্ক, সেটা হচ্ছে 7 দাগে। খুব ভালো অঙ্ক। বলছে একটি জ্যোতিষ্কের ভর বলছে 50 কেজি। সেটা পৃথিবীর আবহাওয়া মণ্ডল ভেদ করে যাওয়ার সময় তার বেগ চেঞ্জ হয়েছে, বেগ কমে গেছে। 30 কিলোমিটার/মিনিট থেকে হ্রাস পেয়ে 10 কিলোমিটার/মিনিট হলো। এই গতিবেগ পরিবর্তনের জন্য কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে? মানে
অঙ্কটা সিরিয়াস পরিণত করতে হবে। তার কি দেওয়া আছে, তাহলে এখানে ভর দেওয়া আছে, জ্যোতিষ্কের ভর 50 কেজি। তো জ্যোতিষ্কের ভর হচ্ছে 50 কেজি। এটা ছিল সাথে থাকা অঙ্ক। গিভিং এম সমান 50 কেজি, সিজিএসে করতে হবে 10 কিউব গ্রাম হয়ে গেল। আর গতিবেগ পরিবর্তন, ধরো প্রাথমিক গতিবেগ ইউ সমান 30 কিলোমিটার পার মিনিট, আর অন্তিম গতিবেগ মনে করো কমেছে 10 কিলোমিটার পার মিনিট। এটাকে সেমি পার সেকেন্ড করবে, 30 ইন্টু 10⁵। 1 কিলোমিটার মানে 10⁵ সেন্টিমিটার, আর বাই 60 সেকেন্ড হয়ে গেল। তাহলে 1/2 ইন্টু 10⁵ সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, আর এটা কত হবে 10 ইন্টু 10⁵, সেম হবে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে 1/6 ইন্টু 10⁵ সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, তাহলে গতিবেগ পরিবর্তনের জন্য কত তাপ উৎপন্ন হবে, জে এর ভ্যালু কত 4.2 10⁷ আর পার ক্যালোরি। তাহলে আমরা কি জানি, দেয়ারফর কৃতকার্য কত হবে, W সমান হাফ এম, এখানে হবে কত পরিবর্তনটা আর কি, ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, হাফ এম ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। দেয়ারফর উৎপন্ন তাপ H ইকুয়াল টু কত হবে, W বাই জে, দ্যাট মিন্স হাফ মানে 1/2 জে আর কি, মানে m বাই 2 জে ইউ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার। কেমন, তাহলে ওর H ইকুয়াল টু কত হয়ে যাবে, H ইকুয়াল টু হয়ে যাবে m হচ্ছে 50 ইন্টু 10 কিউব, জে ভ্যালু 4.2 10⁷, আর এখানে ইউ স্কোয়ার আছে, দেখো ইউ স্কোয়ার মানে দেখো 10⁻10 কমন নিয়ে নিই, 10⁻10 যদি কমন নিয়ে নিই কত হবে ইউ স্কোয়ার, এটা স্কোয়ার করলে কত হবে 1/4, আর 1/c স্কোয়ার করলে হবে 1/36। কেমন, তাহলে H ইকুয়াল টু, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে H ইকুয়াল টু, এটা হয়ে যাবে 50 ইন্টু 10⁻13 বাই 2 ইন্টু 4.2 10⁷, এটা 36 লসাগু হলে 4 9 36, 9 মাইনাস 1 মানে 8/36। তাহলে H ইকুয়াল টু হবে কত 13.23 10⁵, এত ক্যালোরি তাপ উৎপন্ন হয়। কেমন, এত ক্যালোরি তাপ উৎপন্ন। এটা ছিল সাথে দাগে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমাদের করালাম। এরপর যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 9 দাগে। 9 দাগে খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 9 দাগে বলছে প্রমাণ চাপ উষ্ণতায় 1 লিটার বায়ুর ভর দেওয়া আছে 1.293 গ্রাম, বায়ুর সিভি দেওয়া আছে, মানে স্মল সিভি মানে 0.169 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স হলে স্মল সিপির মান কত হবে। 0 ডিগ্রি সেলসিয়াসে পারমাণবিক ঘনত্ব দেওয়া আছে, জের ভ্যালু দেওয়া আছে। তো আমরা ফর্মুলা জানি যে এখান থেকে দেখো ছোট সি আর ছোট সিপি আর ছোট সিভি এটা দেওয়া আছে কিন্তু ক্যালোরি এককে, তাপের এককে। আমি পড়ানোর সময় বলেছিলাম তাপের এককে হয় ছোট সিপি মাইনাস ছোট সিভি ইকুয়াল টু আর বাই জে, তাপের একক। তো এখানে এমটা আছে, এখানে আণবিক ভর। আণবিক ভর কিভাবে পাবো, এই যে 1 লিটার বায়ু ভর দেওয়া আছে 1.293 গ্রাম, তাহলে এনটিপিতে 22.4 লিটার বায়ুর ভর যেটা হবে সেটাই আণবিক ভর। ওকে, কারণ আণবিক ভর হচ্ছে 1 মোল বা 1 গ্রাম অণু গ্যাসের ভর। 1 গ্রাম অণু যে কোনো গ্যাসের আয়তন এনটিপিতে হয় 22.4 লিটার, 22.4 লিটার। ওকে, তাহলে আমরা ফর্মুলা কি জানি, আমরা জানি এখানে উই নো, আমরা কি জানি স্মল সিপি মাইনাস স্মল সিভি ইকুয়াল টু আর বাই জে। এই ফর্মুলা আমরা হবে, কারণ দেখো সেখানে কি দেওয়া আছে, দেখো ছোট সিপি দেওয়া আছে
0.169 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। কেমন? 0.169 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ছোট সিভি দেওয়া আছে, ছোট সিভি দেওয়া আছে, স্মল সিভি বের করতে হবে। তাহলে এখন আর এর ভ্যালু আমরা জানি, আর এর ভ্যালু হচ্ছে 8.3, আর এর ভ্যালু হচ্ছে 8.3 ইন্টু 10 টু দি পাওয়ার 3, 18 মনে করো 10 টু দি পাওয়ার 7 আর পার ক্যালোরি। ওকে, আর পার ক্যালোরি আর এর ভ্যালু। আর এখান থেকে আমরা যে ভ্যালু দেওয়া আছে 4.2 10 টু দি পাওয়ার 7, যে ভ্যালু দেওয়া আছে 4.2 10 টু দি পাওয়ার 7, যে ভ্যালু আর পার ক্যালোরি। আচ্ছা সরি, আর এর ভ্যালুটা হচ্ছে আমাদের, আর এর ভ্যালু আর এটা হচ্ছে আর হবে আর গ্রামীণ মানে সরি সিপি মাইনাস সিপি ইকুয়াল টু স্মল আর হয় আর বাই জে। তাহলে আর এটা হবে মোল ইনভার্স কেলভিন ইনভার্স বা ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। আর 8.318 আর এর ভ্যালু এখানে 8.318 10 টু দি পাওয়ার 7 আর মোল ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। কেমন? ওকে, তাহলে এখান থেকে আমরা কি জানি, কি পাবো? দেখো কি দেওয়া আছে এনটিপিতে, এনটিপিতে 1 লিটার বায়ুর ভর দেওয়া আছে 1.293 গ্রাম। দেয়ারফর 22.4 লিটার বায়ুর ভর কত হবে? এটা আসবে কত? 28.96। তাহলে এটা হবে 1.293 ইন্টু 22.4, তাহলে কত হয়ে গেল? না এটা হয়ে গেল 28.96 গ্রাম হয়ে গেল। তাহলে আণবিক ভর কত হবে? আণবিক ভর হচ্ছে 28.96। কেমন? তাহলে আমরা কি জানি না স্মল সিপি মাইনাস স্মল সিভি ইকুয়াল টু আর বাই জে। তাহলে or now small cp equal to r by jm plus small c। 8.318 10 to the power 7, 4.2 10 to the power 7, 28.96 plus 0.169। এইটা ক্যালকুলেশন করলে কত হবে? এইটা ক্যালকুলেশন করলে হবে 0.23738। এটা হবে ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। ওকে, এটা ছোট সিপি বেরোবে 9 তারিখ। তারপরে যে একটা অঙ্ক করবো সেটা দেখো, সেটা হচ্ছে একটা ছবি আছে যে এটা সাইক্লিক প্রসেসে কৃতকার্য 11টি পূর্ণ চক্রাকার পদ্ধতিতে একটি আদর্শ গ্যাসের পিভি লেখচিত্র দেওয়া আছে এবিসি। এই পদ্ধতিতে মোট কৃতকার্য কত হবে? ওকে, 11টি। দুটো ছবি করবো আমি আমাদের 11 আর তারপর একটা 14 তারিখ একটা ছবি আছে 11 14। আর কোনো অঙ্ক না পারলে আমাকে অবশ্যই বলবে। তো 11 তারিখে একটা ছবি আছে, ছবিটা খাতায় নোট করো। একটা পিভি ডায়াগ্রাম দেওয়া আছে, দিস ইজ পি ভি ডায়াগ্রাম দেওয়া আছে। পিভি ডায়াগ্রাম, এখানে একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে, ট্রায়াঙ্গেল দেওয়া আছে এ বি সি, একটা ট্রায়াঙ্গেল দেওয়া আছে এ বি সি ট্রায়াঙ্গেল। এখানে সাইক্লিক প্রসেস কৃতকার্য
এই মানে ট্রেস করা আছে এরিয়াটা, আর এখানে ভলিউম V1 3V1 আর P1 4P। ওকে, তাহলে এখানে আমরা সাইক্লিক প্রসেস কৃতকার্য আমরা কি জানি যে চক্রাকার পদ্ধতিতে বা আবর্ত পদ্ধতিতে, তো পূর্ণ চক্রাকার পদ্ধতিতে কৃতকার্য হয়, কৃতকার্য W কত হয় না এনক্লোজড এরিয়া। ওকে, এনক্লোজড এরিয়া বাই PV গ্রাফ। এখানে এনক্লোজড এরিয়া হচ্ছে মানে ট্রায়াঙ্গেল ত্রিভুজ ABC এর ক্ষেত্র। এটাই হচ্ছে আমাদের পূর্ণ চক্রাকার পদ্ধতি কৃতকার্য থিওরিতে পড়িয়েছি, এনক্লোজড এরিয়া বাই PV গ্রাফ। এখানে ABC এই যে ট্রায়াঙ্গেল তার ক্ষেত্রফল কত হবে, হাফ ইনটু ভূমি, ভূমি হচ্ছে AC ইনটু উচ্চতা হচ্ছে AB, তাহলে হাফ ইনটু AC কত হবে, AC কত হবে দেখো 3V1 থেকে মাপা হচ্ছে এখান থেকে মূল বিন্দু, তাহলে 3V1 থেকে V1 টা বাদ চলে, আর AB কত হবে তাহলে 4P1 মাইনাস P1, তাহলে কত হয়ে গেল হাফ ইনটু 2V1 ইনটু 3P1, দ্যাট মিন্স 3P1। This is the required work done. এটা 11 তারিখ। তারপর 14 একটা ছবি আছে, ছবিটা বলে দিই। বলছে পিভি একটা গ্রাফ দেওয়া আছে, পিভি একটা গ্রাফ, একটা 14 পিভি গ্রাফ দেওয়া আছে। দেখো এখানে পিভি গ্রাফ, এরকম এবি একটা গ্রাফ দেওয়া আছে, এ থেকে বি, এ থেকে বি এই গ্রাফ দেওয়া আছে। তাহলে এখানে এনক্লোজড এরিয়া মূল বিন্দু, আর এটা আছে PA, এটা PB, তাহলে এটা দেওয়া আছে VA, ভলিউম অ্যাক্সিস এটা গ্রাফটা কিন্তু এটা এই AB গ্রাফ। তাহলে এখানে কৃতকার্য কত হবে, AB লেখচিত্র এবং ভলিউম অক্ষের অন্তর্গত ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এনক্লোজড এরিয়া বাই PV গ্রাফ হচ্ছে AB, AB আর ভলিউম অক্ষের মধ্যে ক্ষেত্রের ক্ষেত্রফল মানে কি, আমি এই এরিয়াটা দেখাচ্ছি তোমাদের, ট্রাস্ট করে দেখাচ্ছি। এই ট্রায়াঙ্গেল আর এই আয়তক্ষেত্র মানে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এই ট্রাপিজিয়াম AB আমি নাম দিয়ে দিই, এটা ধরো C, মনে করো D E, এই যে ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্র। ওকে, এখানে গ্রাফটা কিন্তু এটা AB গ্রাফ। তাহলে এখানে লিখে দিই, তাহলে এক্ষেত্রে কৃতকার্য কত হবে, তাহলে এক্ষেত্রে কৃতকার্য হবে, কৃতকার্য W এখানে হবে কি না এই যে AB লেখো এবং ভলিউম অক্ষের অন্তর্গত ক্ষেত্রের ক্ষেত্রফল, মানে এখানে ABCD ট্রাপিজিয়াম, ABCD ট্রাপিজিয়ামের ক্ষেত্র, কেমন মানে কত হবে, ট্রায়াঙ্গেল AB এর ক্ষেত্রফল, ট্রায়াঙ্গেল ABE এর ক্ষেত্রফল প্লাস আয়তক্ষেত্র এখানে BCD এর ক্ষেত্র। ট্রায়াঙ্গেলের ক্ষেত্রফল কত, হাফ ইনটু ভূমি, ভূমি মানে EB, উচ্চতা হচ্ছে EA প্লাস আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দৈর্ঘ্য প্রস্থ ধরো এটা দৈর্ঘ্য মনে করো DC ইনটু CB, দৈর্ঘ্য একটু প্রস্থ, তাহলে এটা হচ্ছে ক্ষেত্রফল। তাহলে হাফ ইনটু EB কত হবে, EB মানে CD, CD মানে কত হবে মানে VB মাইনাস VA, তাহলে VB মাইনাস VA, আর EA কত হবে, EA হবে PA মাইনাস PB,
PA মাইনাস আর প্লাস সিডি কত হবে না ভিবি মাইনাস ভিএ আর সিবি কত হবে সিবি হচ্ছে জাস্ট পিবি হবে আর এখানে কত হয়ে গেল দেখো ভিবি মাইনাস ভিএটা কমন চলে যাবে ভি মাইনাস ভিএটা কমন চলে গেল তাহলে কত হয়ে গেল পিএ মাইনাস পিবি বাই 2 হয়ে গেল আর এটা কমন চলে গেল আর এটা পিএ মাইনাস পিবি বাই 2 দিয়ে প্লাস কত হবে পিবি ওকে তাহলে পিএ মাইনাস পিবি ভিএ মাইনাস ভি কমন চলে গেল পিএ মাইনাস পিবি বাই 2 প্লাস পিবি তাহলে ওয়ার্ক ডান কোথায় গেল দেখেন ওয়ার্ক ডানটা therefore work done হয়ে গেল VB minus VB minus VA আর এটা কত হয়ে গেছে দেখো PA minus PB plus 2PB by 2 তাহলে work done হয়ে গেল এখানে VB minus VA into কত গেল পিবি প্লাস পিএ বাই 2 মানে হাফ ইনটু তাহলে হাফ ইনটু এটা হয়ে গেল ভিবি মাইনাস ভিএ আর পিবি প্লাস পিএ প্লাস পিবি একই ব্যাপার তাহলে হাফ ইনটু ভিবি মাইনাস ভিএ এটা পিবি প্লাস this is the required work done in this PV diagram okay আচ্ছা আমি তোমাদের একদম ভালো অঙ্ক এনসিইআরটি প্রবলেম আছে আমাদের 16 দাগে অঙ্কটা করাবো দেখো অঙ্কটা পড়ছি আমি অঙ্কটা খুব ভালো অঙ্ক আছে বলছে একটা মুভেবল পিস্টন চলনক্ষম পিস্টন যুক্ত একটি মানে পিস্টনটা মুভ করতে পারে একটা চোঙের মধ্যে প্রমাণ চাপ উষ্ণতায় 3 মোল হাইড্রোজেন আছে চোঙটির দেওয়ালগুলি তাপ অন্তরক পদার্থ দিয়ে তৈরি তাপ অন্তরক পদার্থ দিয়ে তৈরি দেওয়ালগুলো পিস্টনটির উপর বালি রেখে পিস্টনটিকে তাপ অন্তরক করা হলো পিস্টনটির সাহায্যে গ্যাসটিকে সংকুচিত করে ওর আয়তন যদি অর্ধেক করে দেওয়া হয় তাহলে গ্যাসটির চাপ আগের চাপের কত গুণ হবে দেখো দেওয়াল অন্তরক তার দেওয়ালগুলো অন্তরক আছে পিস্টনের উপর বালি রেখে পিস্টনটিকে তাপ অন্তরক করা হলো পিস্টনটাও অন্তরক মানে এখানে তাপের আদান প্রদান হচ্ছে না আর তাপের আদান প্রদান না হওয়া মানে কি পদ্ধতি তোমরা জানো রুদ্ধতাপ পদ্ধতি তাহলে এখানে রুদ্ধতাপ পদ্ধতিতে চাপ এবং আয়তনের সম্পর্ক আমরা জানি পিভি টু দি পাওয়ার গামা সমান কনস্ট্যান্ট এই প্রবল থেকে অঙ্কটা হবে কেমন তাহলে সেটা 16 দাগে যে অঙ্কটা করছি 16 দাগে অঙ্কটা তো রুদ্ধতাপ পদ্ধতিতে পিভি সম্পর্ক তোমরা জানো সেই সম্পর্কটা লিখো আর কি কন্ডিশন দেওয়া আছে কন্ডিশন লিখো দিলে অঙ্কটা হবে খুব ভালো অঙ্ক এনসিইআরটি অঙ্ক আছে দেখো তো রুদ্ধতাপ পদ্ধতি কেন হলো যেহেতু এগুলো ওই পিস্টনটাও তাপ অন্তরক পদ্ধতি দিয়ে ঢাকনা আছে পিস্টনটা তাপ অন্তরক পদ্ধতি তৈরি দেয়ালগুলো তাপ অন্তরক মানে তাপের আদান প্রদান হচ্ছে না তাই রুদ্ধতাপ পদ্ধতিতে আমরা কি জানি P1 V1 টু দি পাওয়ার গামা সমান P2 V2 টু দি পাওয়ার গামা শর্ত দিয়েছে কি আয়তনটা কত হয়েছে আয়তনটা হচ্ছে V2 সমান V1/2 মানে আয়তনটা অর্ধেক হয়েছে আর গামা এখানে 1.4 ধরতে হবে কারণ আমরা এখানে ধরবো যে যেহেতু হাইড্রোজেন গ্যাস মানে হাইড্রোজেন গ্যাস মানে দ্বিপরমাণু গ্যাসের ক্ষেত্রে আমরা জানি হাইড্রোজেন গ্যাস দ্বিপরমাণু গ্যাস তাই আমরা জানি যে গামা হচ্ছে 1.4 কেমন তাহলে কি বের করতে হবে এখানে যে প্রাথমিক চাপের কত গুণ হবে P2/P1 এই রেশিওটা বের করতে হবে যে বলছে গ্যাসটির চাপ
প্রাথমিক চাপে কত গুণ হবে, তাহলে P2/P1 কত হবে না V1/V2 হোল টু দি পাওয়ার গামা। তাহলে P2/P1 হয়ে যাচ্ছে এখানে V2/V1, মানে V2 বসালে 2 টু দি পাওয়ার গামা হচ্ছে, এটা 2 টু দি পাওয়ার গামা মানে 1.4। তাহলে P2/P1 হয়ে যাচ্ছে নিয়ারলি ইকুয়াল টু 2.64। ওকে, 2.64, 2 টু দি পাওয়ার 1.4, 16 থেকে। তারপর একটা অঙ্ক করছি, খুব ভালো অঙ্ক, সেটা হচ্ছে 18 দাগে। রুদ্ধতাপ প্রসারণের ক্ষেত্রে গ্যাসের আয়তন 2% বৃদ্ধি পেয়েছে। গ্যাসের আয়তন 2% বৃদ্ধি পেলে চাপের, এখানে গ্যাসের আয়তন বাড়লে রুদ্ধতাপ প্রক্রিয়ায় চাপ কমবে। সে বলছে চাপের কত শতাংশ পরিবর্তন হবে, তাহলে আয়তন বৃদ্ধি পেলে চাপ কমবে, সেই চাপের কমাটা কত পার্সেন্ট বের করতে হবে। 18 দাগে আমরা বলছি। যে অঙ্কটা সেটা আমরা লিখি। রুদ্ধতাপ পদ্ধতি আমরা জানি যে রুদ্ধতাপ প্রক্রিয়ায় ইন অ্যাডিয়াবাটিক প্রসেস সমীকরণ কি হয়, P(V to the power gamma) সমান K, K is a constant। তাহলে উভয় পক্ষে লগারিদম নিয়ে অবকলন করে পাই। আমরা এটা দেখিয়েছি, মাত্রায় পড়িয়েছি কিভাবে আসবে। এটা লগ নিয়ে অবকলন করে কি আসবে, এটা আসবে del P/P। লগ নিয়ে অবকলন করলে এটা আসবে কত, del P/P, এটা হবে গামা del V/V ইকুয়াল টু 0। কারণ জানো তোমরা লগ নিলে লগ P এর অবকলন হয় কত, 1/P del P। আর লগ V টু দি পাওয়ার গামা, তাহলে গামা লগ V, তাহলে গামা del V/V। ওকে, তাহলে আমার দরকার del P/P কত হবে, মাইনাস গামা del V/V। গামা দেওয়া আছে, গামা হচ্ছে 1.4 গিভেন গামা, আর del V/V দেওয়া আছে এখানে না, আয়তনের পরিবর্তন দেওয়া আছে 2% বৃদ্ধি মানে প্লাস 2%, তার এখানে মাইনাস গামা হচ্ছে 1.4 ইন্টু 2%, তার মাইনাস 2.8%। তার del P/P হচ্ছে মাইনাস 2.8%, মানে কি, এর মানে হচ্ছে 2.8%। চাপের বলছে কত শতাংশ পরিবর্তন নির্ণয় করো, তাহলে চাপের কি হয় 2.8% কমবে, কিন্তু মাইনাস আছে, প্লাস হলে বৃদ্ধি হচ্ছে আর মাইনাস হলে কমবে। ওকে, সেট টু আজকে আমি অঙ্কগুলো করলাম, ইম্পর্টেন্ট অঙ্কগুলো। আর কোনো অঙ্ক না পারলে অবশ্যই কমেন্টস করবে, আমি অনেক ব্যস্ত থাকি, তা সত্ত্বেও অনেক কমেন্টস উত্তর দেওয়ার মানে সময় হয় না। তো এবার চেষ্টা করব যে সময় করে উত্তর দেওয়ার। তোমরা সবাই ভালো থাকবে। আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।